আসসালামু আলাইকুম। এই বিশ্লেষণটা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করতে চাই। আইন যা বলে, আইনের সুশাসন যা বলে, সে অনুযায়ী বিশ্লেষণ করতে চাই। সাকিব আল হাসান ক্রিকেট মাঠে খুবই সুন্দর। বাংলাদেশ ক্রিকেটকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে, সাকিব আল হাসান তাদের মধ্যে এক নম্বরে থাকবেন। তবে ক্রিকেট মাঠের বাইরে সাকিব আল হাসানের জুয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া কিংবা ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে তার নাম চলে আসা, শেয়ার বাজারে দুর্নীতির প্রসঙ্গে নাম চলে আসা, অর্থ পাচারের অভিযোগ আসা, এই প্রত্যেকটা অভিযোগে সাকিব আল হাসানের ব্যাপারে দেশের মানুষের ক্ষুব্ধ হওয়ার, মনক্ষুণ্ণ হওয়ার সম্পূর্ণ রাইট আছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, যে সময়টা একটা গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছিল, যখন আমাদের ভাইদের প্রতি নির্বিচারে গুলি করা হয়েছে। আমাদের একটা ছোট্ট মেয়ে বাসার ছাদে খেলছিল, উপর থেকে তাকে গুলি করা হয়েছে, বাসায় জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করা হয়েছে। এই সমস্ত ঘটনা যখন ঘটেছে, সাকিব আল হাসান তখন নিশ্চুপ ছিলেন। কথা তো অবশ্যই আসে যে তখন তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, একটা দলকে রিপ্রেজেন্ট করতেন, কিন্তু সত্যিকার অর্থে সাকিব আল হাসান তো কোনো দলের আসলে না, কিংবা মাশরাফি বিন মুর্তজা কোনো দলের না, তারা পুরো বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থাতেও অন্যায়ের প্রতিবাদ কিন্তু করা যায়, অন্যায়ের প্রতিবাদ করা উচিত ছিল। ইভেন যদি সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা স্বতন্ত্র নির্বাচনও করেন, তারপরও দেশের মানুষ তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভোট দিতেন। সো মেম্বার অফ পার্লামেন্টশিপ নিয়ে আমার মনে হয় না যে সাকিব বা মাশরাফি বিন মুর্তজা কারোরই কোনো প্রবলেম হতো, কোনো দলকে রিপ্রেজেন্ট করা লাগবে। তারা স্বতন্ত্রভাবে দাঁড়ালেও তারা পাস করবেন বলে আমার বিশ্বাস, কারণ দেশের মানুষ তাদেরকে সেইভাবে ভালোবাসে। ইভেন সেই সময়টাতে যদি সাকিব আল হাসান চেষ্টা করতেন তার জায়গা থেকে অন্তত একটা স্টেটমেন্টের মাধ্যমে হলেও মানুষের মনোবলটা বাড়াতে, সেটাও তিনি করতে পারতেন। উল্টো তিনি যে কাজটা করেছিলেন সেই সময়টাতে, সেটা হচ্ছে তিনি একজন প্রবাসীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি দেশের জন্য কি করেছেন। ডেফিনেটলি এই জায়গাগুলো অবশ্যই কোনো ভালো বার্তা দেয় নাই বা কোনো অনুপ্রেরণামূলক বার্তা দেয় নাই কাউকে। কিন্তু এই মুহূর্তে সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে, যে মামলাটায় মূলত রুবেল, একজন গার্মেন্টস কর্মী যিনি ঢাকার আদাবরে নিহত হয়েছেন, অবশ্যই তার রুহের মাগফিরাত কামনা করি, শহীদি মর্যাদা তিনি পাবেন মহান আল্লাহ তাআলার দরবারে। সাকিব আল হাসানকে সেই মামলায় 28 নম্বর আসামি এবং নির্দেশ দানকারী হিসেবে উল্লেখ করে তার নামে একটা মামলা করা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা ধরে নিতেই পারি এটা একটা পলিটিক্যাল মামলাই দেয়া হয়েছে। একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আপনি যখন কাউকে খুনের দায়ে তার নামে মামলা করলেন, এটার জন্য আপনার কাছে এভিডেন্স লাগবে। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার ব্যাপারে এভিডেন্স সংগ্রহ করবে। যতক্ষণ পর্যন্ত আপনি এভিডেন্স সংগ্রহ করে প্রমাণ না হবে যে ওই ব্যক্তি আসলে নির্দেশ দিয়েছেন বা ওই ব্যক্তি খুন করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে অপরাধী বলতে পারবেন না। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে যে ওই ব্যক্তি নির্দেশনা দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে দোষী বা অপরাধী বলতে পারবেন না। অবশ্যই দেশে প্রচলিত আইন আছে, আইনানুগ ব্যবস্থা হবে, এবং সেই অনুযায়ী যদি কেউ দোষী হয়ে থাকেন তার দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অপরাধীর অপরাধ বিবেচনা করে তার শাস্তি পাওয়া সম্পূর্ণরূপে এটা আইনের সুশাসনের মধ্যে রয়েছে। কিন্তু যদি তিনি সেই কাজটা না করে থাকেন, যদি তার এই ধরনের কোনো সংশ্লিষ্টতা না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে অপরাধী বলতে পারবেন না। এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তিনি এক্ষেত্রে মদদ দিয়েছেন বা এক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। এখন এটার জন্য ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভিডেন্স সংগ্রহ করবে, পুলিশ এভিডেন্স সংগ্রহ করবে। এভিডেন্স সংগ্রহ করার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চার্জশিট গঠন করা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সাকিব আল হাসানের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সাকিব আল হাসানকে অপরাধী বলতে পারবেন না। একজন আইনজীবী তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে খুব সম্ভবত আমি শুনলাম যে লিগ্যাল নোটিশ নাকি পাঠিয়েছেন, সেখানে উল্লেখ করা আছে যে আইসিসির নিয়মে আছে কারো বিরুদ্ধে মামলা হলে তিনি ক্রিকেট খেলতে পারবেন না। এটা আইসিসির কোন জায়গায় লেখা আছে একটু তিনি যদি ক্ল্যারিফাই করেন, আমি খুব বিনীত স্বরে বলছি, এটা আইসিসির কোন জায়গায় লেখা আছে একটু আপনি ক্ল্যারিফাই করবেন আশা করছি। কারণটা হচ্ছে রুবেল হোসাইন তিনি 2015 সালে একটা মামলায় আসামি হয়ে জেল খেটেছেন, এরপর তিনি জামিনে বের হয়ে এসে ওয়ার্ল্ড কাপ খেলেছেন। 2015 সালে রুবেল হোসাইন একটা মামলায় জেল খেটেছেন, জেল খেটে জামিনে বের হয়ে এসে ওয়ার্ল্ড কাপ খেলেছেন। নবজিৎ সিং সিধুর কথা আমরা জানি যে নবজিৎ সিং সিধুর এগেনস্টেও কিন্তু একটা মামলা ছিল, ওই মামলাকে নিয়েও যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে তিনি কিন্তু ক্রিকেট খেলেছেন। Power, চুমুকে অ্যাকশন।
এখন এখানে আইসিসির কোন জায়গায় লেখা আছে আমি জানি না দেখে সেটা আমি জানতে চাচ্ছি যে এই অবস্থাতে যখন কোনো কিছু প্রমাণিত হয় নাই, যখন কোনো কিছু আপনার কাছে এভিডেন্স আপনি প্রকাশ করতে পারেন নাই, হ্যাঁ এভিডেন্স যদি আসে, সাকিব আল হাসানের বিরুদ্ধে যদি চার্জশিট গঠন করা হয়, তার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তিনি তারপর যদি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় থাকে, চার্জশিট গঠন হওয়া কিন্তু একটা অনেক বড় ব্যাপার এবং গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সো গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ওই সময়টাতে যদি সাকিব আল হাসান, তখন আপনি বলতে পারেন যে সাকিব আল হাসানকে আপনি এই মুহূর্তে ন্যাশনাল টিমের হয়ে খেলাবেন না। আরেকটা বিষয়, ঘটনাটা যেদিন ঘটেছে 5 তারিখ, ওই দিন সাকিব আল হাসান কানাডায় ছিলেন। সো আলটিমেটলি যদি এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসে, তিনি সরাসরি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এই কথা বলে তিনি তাৎক্ষণিক জামিনও পেতে পারেন। এখন তিনি যদি তাৎক্ষণিক জামিন পান, জামিন পেয়ে তো রুবেল হোসেনের ক্রিকেট খেলার নজির রয়েছে। সো সাকিব আল হাসান কেন ক্রিকেট খেলতে পারবেন না, সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। আবারও বলছি, ডেফিনেটলি সাকিব আল হাসান ক্রিকেট মাঠে সুন্দর, অন্য কোনো জায়গায় সাকিব আল হাসানের কাছ থেকে অনুপ্রেরণা নেয়ার মতো বা তাকে ফলো করার মতো কোনো কিছু নাই। কিন্তু আপনি যখন জিনিসটাকে খুনের মামলার মধ্যে নিয়ে আসছেন, আমি প্রত্যেকটা জায়গা স্বীকার করছি, আমি প্রত্যেকটা জায়গা নিরপেক্ষ জায়গা থেকে, গণমাধ্যম কর্মীর জায়গা থেকে প্রত্যেকটা জায়গার কথা বলছি যে সাকিব আল হাসান জুয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন, সাকিব আল হাসান তিনি চিংড়ি বা কাঁকড়া ব্যবসা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে সাম্প্রতিক সময়ে, তার স্বর্ণ ব্যবসা নিয়ে অনেক কথা বলেছেন, অর্থ পাচার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, শেয়ার মার্কেট কেলেঙ্কারি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দিজ আর ভ্যালিড রিজনস টু হেট হিম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনি যখন কাউকে সরাসরি খুনের মামলায় আপনি তার বিরুদ্ধে মামলা করলেন, ওই সময়টায় ইউ নিড সলিড এভিডেন্স। আপনার সলিড এভিডেন্স লাগবে তার এগেনস্টে চার্জশিট গঠন করার জন্য বা তার এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য। সো আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত সেটা করা হয় নাই, মামলা তো ভাই এখন আপনি আমারে বলতে পারেন সামি ভাই আমার চোখ টিপ মারছে, আমি সামি ভাইয়ের নামে একটা মামলা করে দিই। এখন আপনি মামলা করে দিতেই পারেন আমার নামে যে সামি ভাই আমাকে চোখ টিপ মারছে, সেটা আমার কাছে পছন্দ হয় নাই, আমার কাছে অন্যরকম কিছু মনে হয়েছে, আমি মামলা করে দেবো। এখন আপনি যে মামলা করলেন, আমি যদি আপনার চোখ টিপ মারা না থাকে, আপনার যদি কাছে যদি প্রমাণ না থাকে, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, আমার বিরুদ্ধে চার্জশিট গঠন হবে না। এখন কি যমুনা টেলিভিশন বলবে যে সামির নামে মামলা করছে, তাই সামির আমরা আর আজকে থেকে উপস্থাপনা করতে দিব না? হ্যাঁ, যদি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তখন তারা আমাকে সেই কথাটা বলবে যে ওকে ঠিক আছে, ও চোখ টিপ মারছে, ওরে এখন ওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাট ব্যাপারটা তো সেরকম না। মামলা যে কারো বিরুদ্ধে যে কেউ যে কোনো সময় যে কোনো অভিযোগ করতেই পারে, সেই ব্যাপারে কোনো সংশয়ের জায়গা নাই বা সেই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি একটা মামলা করতে পারেন, আপনি 1400 জনের বিরুদ্ধে মামলা করতে পারেন, 2000 জনের বিরুদ্ধে মামলা করতে পারেন। কিন্তু সেই জায়গাটায় ডেফিনেটলি ওই জায়গাটায় তিনি জড়িত আছেন কি না আপনার সলিড এভিডেন্স লাগবে এবং এভিডেন্স সংগ্রহ করার মাধ্যমে তার বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা চার্জশিট দাখিল করা হবে বা গঠন করা হবে। সো সেই জায়গা পর্যন্ত তো ওয়েট করার ব্যাপার রয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে ডিপ্লোম্যাটিক পলিসিতে না থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশনটা নেওয়া উচিত। কারণটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার এগেনস্টে কোনো চার্জশিট নাই, যতক্ষণ পর্যন্ত আপনার এগেনস্টে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, ততক্ষণ পর্যন্ত তো আসলে এখানে কোনো কিছু প্রমাণিত না। তো আলটিমেটলি একজন মানুষের স্বাভাবিক কার্যক্রম বা একজন মানুষের স্বাভাবিক কার্য প্রণালীকে আপনি বিঘ্নিত করতে পারেন না, সেটা যেই হোক। আবারও বলছি, সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজা ওই সময়টাতে চুপ ছিলেন, আমরা কেউ এটাকে স্বাভাবিকভাবে নেই নাই। মাশরাফি বিন মর্তুজা সেই জায়গাটায় ক্ষমা চেয়েছেন, তিনি সামনে এগিয়ে এসে ক্ষমা চেয়েছেন, বাস্তবতার জায়গাটা তুলে ধরেছেন। তাকে ক্ষমা আপনি করবেন কি করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাকিব আল হাসান এখন পর্যন্ত সেটাও চান নাই। তিনি এখন পর্যন্ত সেটাও চান নাই, তিনি এখন পর্যন্ত ওইটা নিয়ে কোনো কথাও বলেন নাই। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই আমাদের ক্ষোভের জায়গা আছে, এই জায়গাটা নিয়ে অবশ্যই সাকিব আল হাসানের এগেনস্টে আমাদের মন খারাপের জায়গা আছে, ক্ষোভের জায়গা আছে, বিদ্রোহের জায়গা আছে, তাকে নিয়ে আমাদের খারাপ লাগার জায়গা আছে। কিন্তু যে সময়টাতে আপনি কাউকে ডিরেক্ট খুনের মামলার আসামি করবেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখন যদি ধরেন তিনি এই জায়গাটায় মদত দিয়ে থাকেন, তিনি এই জায়গাটায় নির্দেশনা দিয়ে থাকেন, দেন ইটস কমপ্লিটলি অল রাইট যে আপনি সেই জায়গাটায় মন্তব্য করতে পারেন। কিন্তু টিল উই গেট দ্য এভিডেন্স, টিল উই গেট দ্য প্রুফ, উই হ্যাভ টু ওয়েট। এবং আমার কাছে মনে হয় যে ইতিহাস থেকে সবচাইতে বড় শিক্ষা নেওয়ার জায়গাটা কি জানেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা। আমাদের যে প্রবলেমটা জাতিগতভাবে, আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেই না। ইতিহাস থেকে শিক্ষা নেই না দেখে অনেক বড় বড় সাম্রাজ্যের পতন কিন্তু ঘটেছে। সুতরাং সামনে যে আর কোনো সাম্রাজ্যের পতন ঘটবে না, সেটাও কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে। সো আলটিমেটলি আমি আমার নিরপেক্ষ জায়গা থেকে আমি কথাটা বললাম যে যতক্ষণ পর্যন্ত না কারো এগেনস্টে আপনি
কোনো গ্রেফতারি পরোয়ানা পাচ্ছেন বা যতক্ষণ না পর্যন্ত কারো এগেনস্টে আপনি সলিড এভিডেন্স পাচ্ছেন, আপনার তদন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে তো অপরাধী বলতে পারেন না। আপনার আমার মনের আদালতে সে অপরাধী, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আইনানুগভাবে আইনের সুশাসন প্রতিষ্ঠার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ইউ নিড এভিডেন্স। সেই এভিডেন্স ছাড়া তো অবশ্যই সম্ভব না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।